Hi friends, Assalamu alaikum wa rahmatullah friends. This is Shazidul Islam and you are watching my YouTube channel Church in English. Friends, I hope and believe that you are all well. Alhamdulillah, I am also well by the grace of Allah. আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আপনারাও ভালো আছেন, আশা করছি এইটাই। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ কারেক্ট ফর্মস অফ ভার্ব, ভার্বের সঠিক ফর্ম। এটা হচ্ছে আজকের পার্ট 2 এবং আপনারা দেখছেন চয়েসফুল ইংলিশ রাইট ফর্ম অফ ভার্বস পার্ট 2। ক্লিয়ার? তো গতকালকে আমরা আলোচনা করেছিলাম একটা সেন্টেন্স লিখে আমরা ভার্বের সঠিক ফর্মটা আলোচনা করার চেষ্টা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব এই রাইট ফর্ম ভার্ব সম্পূর্ণরূপে জানার জন্য। বিশেষ করে আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট স্টুডেন্ট এবং যারা চাকরিজীবী রয়েছেন, চাকরিজীবী এবং স্টুডেন্ট যাদের ইংলিশ গ্রামারের সমস্যা, রাইট ফর্ম ভার্বের সমস্যা প্রত্যেকটা স্টুডেন্টের। অনেকে আমরা রুলস বুঝি কিন্তু কারেকশন করতে পারি না, এটা হচ্ছে মূল প্রবলেম। তো আমরা এই রাইট ফর্ম ভার্বের অর্থাৎ ভার্বের সঠিক ফর্মে কিভাবে বসাবো সেইটার উপর আজকের অত্যাধিক গুরুত্বপূর্ণ ভিডিও। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য সকলকে বিনীত অনুরোধ করছি। যদি আপনারা এই রাইট ফর্ম ভার্ব শিখতে চান অর্থাৎ গ্রামার শিখতে চান, তাহলে দিস ভিডিও ইজ ফর ইউ, বাট ইউ হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও উইদাউট স্কিপিং অ্যান্ড ওয়ান্স এগেইন, স্কিপস ছাড়া এবং একাধিকবার দেখতে হবে। কারণ এগুলো হচ্ছে মানে গ্রামার বিষয়, গ্রামার একটা জটিল বিষয়। এই বিষয়গুলো আমাদেরকে জানতে গেলে একটা ভিডিও একবার দেখলে হয় না, বারবার দেখতে হবে এবং স্কিপ করে দেখলে হবে না, বারবার দেখতে হবে, স্কিপ না করে এবং মনোযোগ সহকারে দেখতে হবে। কয়টা বিষয় বললাম? 1 নম্বর ফুল কনসেন্ট্রেট হতে হবে, 2 নম্বর স্কিপ করা যাবে না, 3 নম্বর হচ্ছে ভিডিও বারবার দেখতে হবে। আপনি কোনো সেন্টেন্স বুঝতেছেন না, আপনি আবার সেই সেন্টেন্সটা দেখেন। ভার্বের সঠিক ফর্মটা আমরা কিভাবে বসালাম, কেন বসালাম, এর কারণটা কি, এটা কি কারণে হলো, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে গ্রামার শিখতে গেলে আমাদেরকে প্রথম গ্রামার শেখার যে ভয়, এটা দূর করতে হবে। গ্রামার খুব ইজি বিষয়, আমাদেরকে ইজিলি কোনো জিনিস অ্যাকসেপ্ট করতে হবে যদি আমরা শিখতে চাই। কারণ যখনই আমরা কোনো জিনিস ভয় করে সেটা শিখতে যাবো বা ধরতে যাবো বা কোনো কিছু করতে যাব, তখন আমরা ভুল করে বসবো। সুতরাং ফ্রেশ মাইন্ডেড এবং ইজি মাইন্ড নিয়ে আমাদেরকে স্টার্ট করতে হবে শেখার জন্য। দেন এভরিথিং উড বি পসিবল অ্যান্ড ইজি টু আস টু আন্ডারস্ট্যান্ড ভেরি ক্লিয়ারলি অ্যান্ড ইজিলি। ওকে, তো লেটস স্টার্ট। সেন্টেন্সগুলো আগে আমরা বোঝার চেষ্টা করবো। ওকে, নাম্বার 1, ব্যাড নিউজ স্পিক ফাস্ট। কি? ব্যাড নিউজ স্পিক ফাস্ট মানে ব্যাড নিউজ মানে হচ্ছে ইল নিউজ, অর্থাৎ যেটাকে বলা হয় দুঃসংবাদ বা খারাপ সংবাদ বা নেগেটিভ প্রোপাগান্ডা যেটাকে বলা হয়। হ্যাঁ, কোনো প্রোপাগান্ডা কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে। প্রোপাগান্ডা শব্দের অর্থ ছড়িয়ে পড়া, কিন্তু আবার প্রোপাগান্ডা শব্দের অর্থ যে সব জায়গায় ছড়িয়ে পড়া তা কিন্তু হবে না। প্রোপাগান্ডা মানে অপপ্রচার যেটাকে বলা হয়, ব্যাড নিউজ মানে হচ্ছে অপপ্রচার। ওকে, এগুলো কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এখন আমাদেরকে জানতে হবে এটা কোন টেন্সের মধ্যে আছে। একটু চিন্তা করে দেখি আমরা, এটা কোন টেন্স? অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি কাকে বলা হয়? যে বর্তমান কালে কোনো কিছু করা হওয়াকেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। সাধারণভাবে যেটা হয়, তো ব্যাড নিউজ ছড়িয়ে পড়া দ্রুত, এটা সাধারণভাবে ঘটতেছে না? সাধারণভাবে ঘটে কিনা ঘটে, কাউকে এটা কি কাউকে এটা করানোর জন্য বলতে হয়? বলতে হয় না। অপপ্রচার দ্রুত ছড়িয়ে পড়া, তো এইটা তো আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে হচ্ছে ভার্ব 1, তারপর হচ্ছে এক্সটেনশন। এই ব্যাড নিউজটা হচ্ছে সাবজেক্ট, ব্যাড নিউজটা কি? সাবজেক্ট, আর স্পিডটা হচ্ছে ভার্ব, ফার্স্টটা হচ্ছে অবজেক্ট।
তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখন আমাদেরকে বিষয়টা মাথায় রাখতে হবে যে ব্যাড নিউজ এটা সাবজেক্টের কোন পারসন, থার্ড পারসন না ফার্স্ট পারসন? একটু চিন্তা করে দেখেন দেখি, ফার্স্ট পারসন না থার্ড পারসন? ব্যাড নিউজ থার্ড পারসন না, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। তাহলে এটা যদি থার্ড পারসন হয়ে থাকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি হয় আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা এর আগে কি শিখেছিলাম যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে কি হবে? মূল ভার্বের সঙ্গে এস অথবা ইএস যোগ হবে। ক্লিয়ার? তাহলে আমরা এখন এই টেন্সটাকে সেন্টেন্সটাকে কারেক্ট করি। তাহলে ব্যাড নিউজ স্পিডস কি হবে? স্পিডস, এস পি আর ই এ ডি এস, স্পিডস কি হবে? স্পিডস, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য মূল ভার্বের সঙ্গে এস অথবা ই এর যোগ হবে। ক্লিয়ার? এক নম্বরে আমরা সেন্টেন্সের ভার্বের সঠিক ফর্ম বসতে পারলাম। এখন আমরা আসি দুই নম্বরে। The industrious shine in life. The industrious shine in life. আচ্ছা, এখানে একটা বিষয় আমি অন্য একটা বিষয়ের উপর আপনাদের দৃষ্টিপাত করছি। সকলে আমরা অনেকেই সবাই কিন্তু দেখা যাচ্ছে কেউ শুধু দি ইউজ করে, আবার কেউ শুধু দা ইউজ করে। এটা কিন্তু ভুল। দি হচ্ছে তখনই উচ্চারণ হবে যদি দির পরে ভাওয়েল থাকে। কি থাকে? ভাওয়েল থাকে। এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটাকে ভাওয়েল বলা হয়। তো এই যে ইন্ডাস্ট্রিয়াসের যে আই আছে, আই থেকে বলা হয় ভাওয়েল, সুতরাং এটা উচ্চারণ হবে দি। যদি দির পর কনসোনেন্ট থাকে তাহলে উচ্চারণ হবে দা। মনে থাকবে? আমি আবারও বলছি, টি এইচ ই দি এরপর যদি ভাওয়েল থাকে তাহলে এটা উচ্চারণ হবে দি, আর যদি ভাওয়েল না থাকে তাহলে উচ্চারণ হবে দা। তাহলে এখানে আমাদের সঠিক উচ্চারণ কি হবে? দি। দি ইন্ডাস্ট্রিয়াস শাইন ইন লাইফ। এখানে পরিশ্রমী, এখানে পরিশ্রমী কি একজন না একের অধিক? অবশ্যই একের অধিক। এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বুঝতে পারছেন? তাহলে পরিশ্রমীরা জীবনে শাইন করে বা তারা জীবনে সফল হয়। তাহলে এখানে পরিশ্রমীরা, এখানে অবশ্যই প্লুরাল ফর্মকে বোঝানো হয়েছে। এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। পরিশ্রমীরা জীবনে কি হয়? সফল হয়। তাহলে যারা পরিশ্রম করে না তারা কি জীবনে ফেল হয়। তাহলে এখানে পরিশ্রমী বলতে এখানে অনেকজনকে পরিশ্রমী জাতিকে বোঝানো হচ্ছে। কাকে বোঝানো হচ্ছে? পরিশ্রমী জাতিকে বোঝানো হচ্ছে। তাহলে দি ইন্ডাস্ট্রিয়াস শাইন ইন লাইফ, এটা যা আছে তাই হবে। যেমন ধার্মিকরা জীবনে সুখী হয়। The pious are always happy. আর the pious মানে ধার্মিকরা, যারা ধর্মপ্রাণ ব্যক্তি, তারা সবসময় কি থাকে? তুষ্ট থাকে, সুখী থাকে, আনন্দিত থাকে। তাদের জীবনে কোনো হারানোর ভয় নেই। ক্লিয়ার? ঠিক একইভাবে এটাও কিন্তু তাই। এই জন্য শাইন হবে, এখানে সায়েন্স হবে না। যদি এখানে একজন ব্যক্তি বোঝানো হতো তাহলে অবশ্যই এখানে মূল ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হতো, কিন্তু এখানে এস বা ইএস যোগ হবে না। কারণ এখানে দি ইন্ডাস্ট্রিয়াস বলতে এখানে একটা জাতিকে বোঝানো হচ্ছে, পরিশ্রমী জাতিকে বোঝানো হচ্ছে। দ্যাট ইজ ক্লিয়ার? তাহলে কারেক্ট অ্যান্সার কি? শাইন, শাইন। ওকে, আমরা তৃতীয় সেন্টেন্সে আসি। I have changed my mind since I hear the news. I have changed my mind since I hear the news. অর্থাৎ আমি নিউজটা শোনার পরে আমি আমার
কি করেছি, আমার সিদ্ধান্ত চেঞ্জ করেছি, বা আমার মনের যে চিন্তা বা যে ডিসিশন সেটা কি করেছি, পরিবর্তন করেছি। চেঞ্জ মাই মাইন্ড, এখানে মাইন্ড বলতে সিদ্ধান্তকে বোঝানো হচ্ছে, মনকে বোঝানো হচ্ছে না। আর সিদ্ধান্ত কিন্তু মনেই নেই, ঠিক আছে না? তো এখানে এই যে এই ভাবটাকে আমাদের কারেক্ট করতে হবে। এখানে I have changed my mind since I heard the news. এইটার কারেক্ট ফর্ম হবে heard, HEARED equal to, কেন হবে সেটা ব্যাখ্যা দিচ্ছি। এই যে সিন্স, এই সিন্সটা হচ্ছে মূল ফ্যাক্ট। কারণ সিন্স যুক্ত সেন্টেন্সে সিন্স এর পূর্বে কি, সিন্স এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে তার সিন্স এর পরের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তা আমরা একটু দেখি তো সিন্স এর পূর্বে কোন টেন্স রয়েছে। সিন্স এর পূর্বে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। তাহলে সিন্স এর পূর্বে, সিন্স যুক্ত সেন্টেন্সে সিন্স এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে সিন্স এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স বসবে। আবার সিন্স এর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স বসবে। তাহলে এখন আমরা দেখি সিন্স এর পূর্বে কি আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে অবশ্যই এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্টের পরে হচ্ছে ভার্ব টু। ক্লিয়ার? তাহলে I have changed my mind since I heard the news. ক্লিয়ার? তাহলে আমরা দ্বিতীয় সেন্টেন্সটাকে আমরা কারেক্ট করলাম। ওকে, এখন আমরা আসি চতুর্থ বাক্যে। চতুর্থ বাক্যটা কি, if I knew your number I phone you. যদি আমি তোমার নাম্বার জানতাম বা আপনার নাম্বার জানতাম, তাহলে আমি আপনাকে বা তোমাকে ফোন করতাম। তাহলে এখানে কি হবে, if I knew your number, মনে রাখতে হবে if যুক্ত সেন্টেন্সে if এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার if এর পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল মানে কি আমি বুঝাই দিচ্ছি। এখানে কারেক্ট ফর্মটা বসে দেই। কারেক্ট ফর্ম হবে I would phone, would phone. ওকে, আচ্ছা এখন আলোচনা করি। if এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরটা কি হবে, পাস্ট ইনডিফিনিট। if এর পরে পাস্ট ইনডিফিনিট, পরটা পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল মানে অর্থাৎ would, could, should, might প্লাস ভার্ব 1, মনে রাখবে। তাহলে if এর পরে কি আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, নন, নিউ, নন, নিউ, সাবজেক্ট প্লাস ভার্ব টু, নিউ পাস্ট টেন্স আছে, তাহলে অবশ্যই এটা কি হবে, পাস্ট কন্ডিশনাল হবে। তাহলে if I knew your phone number I would phone you. আমি যদি তোমার ফোন নাম্বার জানতাম, তাহলে আমি তোমাকে কি করতাম, ফোন করতাম। তাহলে if এর পরে পাস্ট টেন্স, এই জন্য এটা কি হবে, পাস্ট কন্ডিশনাল। আর পাস্ট কন্ডিশনাল মানে হচ্ছে মূল ভার্বের পূর্বে would, could, should, might প্লাস ভার্ব 1। আর পারফেক্ট কন্ডিশনাল মানে হচ্ছে would have, could have, should have, might have প্লাস ভার্ব 3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্যাটস ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা চার নম্বরটা কিন্তু সলভ করলাম। এখন আমরা আসি 5 নম্বর সেন্টেন্স। What you do now, what you do now, এটা কি হবে? এখানে কিন্তু দুইটা বিষয় রয়েছে, একটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং এটা কোন টেন্স, আমাদেরকে আগে টেন্সটা কারেক্ট করতে, ফাইন্ড আউট করতে হবে। তাহলে what you do now, তুমি এখন কি করতেছো, তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি এখন কি করতেছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কি অ্যাফার্মেটিভ, নেগেটিভ না ইন্টারোগেটিভ?
তাহলে ইন্টারোগেটিভ, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি ইন্টারোগেটিভ হয় তাহলে কারেক্ট কি হবে? হোয়াট ইউ ডু নাও। তাহলে এটা কি এরকম হবে না? হোয়াট, তাহলে কি হবে এখানে? আর ইউ ডুইং নাও। আর, হ্যাঁ আর হবে, আর হচ্ছে কি হবে? ডুইং। ওকে, এই হোয়াটের পরে কি বসবে? আর বসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে অ্যাফার্মেটিভ, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস এক্সটেনশন। আর ইন্টারোগেটিভ হচ্ছে প্রথমে কি আসবে? এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের আইএনজি ফর্ম। আর যদি সামনে যদি ডব্লিউএস কোশ্চেন আসে, ডব্লিউএস কোশ্চেনের পরে আর বা এম বা ইজ বসবে। তাহলে হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করতেছো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে ইউ এর পূর্বে কি বসবে? আর বসবে। কি বসবে? ইউ এর পূর্বে আর বসবে। অর্থাৎ আমি এখানে বলে বুঝা দিচ্ছি হোয়াট আর ইউ, আর এই যে এখানে আর ইউ, এইটার সঙ্গে হবে ডুইং। হ্যাঁ ঠিক আছে, হোয়াট আর ইউ ডুইং নাও। ক্লিয়ার? এই যে ক্লিয়ার। তাহলে আমরা পঞ্চম সেন্টেন্সটাকে আমরা কারেক্ট করলাম। এখন আমরা আসি 6 নম্বর বাক্য। 6 নম্বর বাক্য কি? হি রিটার্ন হোম জাস্ট নাও। তাই এটা কারেক্ট কি হবে? দেখেন এখানে হি রিটার্ন হোম জাস্ট নাও, এটা রিটার্ন হবে না, রিটার্নিং হবে না, রিটার্ন হবে, কোনটা হবে? তাহলে হি হ্যাজ রিটার্ন। কি হবে? হ্যাজ রিটার্ন। কেন বুঝাই দিচ্ছি? হ্যাজ রিটার্ন। আচ্ছা, কেন? যদি কোনো বাক্যের মধ্যে এই যে এই শব্দটি, যদি কোনো বাক্যের মধ্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এবার, লেটলি, রিসেন্টলি থাকে, আমি আবারও বলছি, যদি কোনো বাক্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এবার, লেটলি, রিসেন্টলি থাকে, তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখন এখানে হ্যাজ কেন বসলো? যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হি হ্যাজ রিটার্নড, হি হ্যাজ রিটার্নড হোম জাস্ট নাও। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আসি 7 নম্বর বাক্য। ল অ্যান্ড অর্ডার বি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ল অ্যান্ড অর্ডার বি ইম্পর্টেন্ট। এটা কিন্তু আর হবে না, ইজ হবে, ইকুয়াল টু ইজ হবে। কেন বলে দিচ্ছি। অ্যান্ড যুক্ত বাক্যের মধ্যে যদি কোন শব্দ একাধিক শব্দ দ্বারা সমষ্টি বোঝানো হয়, কি বোঝানো হয়? সমষ্টি বোঝানো। যেমন ব্রেড অ্যান্ড বাটার, দই এবং মাখন, অর্থাৎ রুটি এবং মাখন আমার কি? ইজ মাই ফেভারিট, ইজ মাই ফেভারিট ফুড। ঠিক আছে, তাহলে এখানে একই কথা, ল অ্যান্ড অর্ডার বি ইম্পর্টেন্ট, অর্থাৎ আইন প্রয়োগ এবং আইনের বাস্তবায়ন দুটাই হচ্ছে কি? গুরুত্বপূর্ণ। এই ল অ্যান্ড অর্ডার দ্বারা সমষ্টি বোঝানো হচ্ছে, সুতরাং এখানে ইজ হবে। ল অ্যান্ড অর্ডার বি ইম্পর্টেন্ট মানে হচ্ছে ইজ ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এরপরে আমরা আসি 8 নম্বর বাক্য। ফাহিম প্লে ফর 2 hours। ফাহিম 2 ঘন্টা ধরে খেলতেছে। কোন টেন্স? বলেন নাই কোন টেন্স?
দেখেন যদি কোনো কাজ পূর্ব থেকে শুরু হয়ে বর্তমান পর্যন্ত বোঝানো হয় তাহলে এটা কোন টেন্স বলা হয়? অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস এর ভাইব আইএনজি ফর্ম প্লাস বাকি অংশ, তাই না? তাহলে ফাইন 2 ঘন্টা ধরে খেলতেছে, তাহলে ফাইন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ফাইন হ্যাজ বিন প্লেইং, কি হবে? হ্যাজ বিন ইকুয়াল টু হ্যাজ বিন প্লেইং। has equal number से 5 और third person singular number 5 has been playing for 2 hours অর্থাৎ ফাইন 2 ঘন্টা ধরে খেলতেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ক্লিয়ার? এরপর আমরা আসি 9 নম্বর সেন্টেন্সে। at present he do a special course in english বর্তমানে সে ইংলিশে একটা স্পেশাল কোর্স করতেছে, এটা কি হবে? at present বর্তমান ডুইং কারণ কন্টিনিউয়াস টেন্স রানিং বোঝানো হচ্ছে, তাহলে at present he is doing, কি হবে? is doing। আমি এখানে বলে দিচ্ছি ইকুয়াল টু, আচ্ছা এখানে বলে দিচ্ছি is doing, কি হবে? is doing। তাহলে at present he is doing, কি হবে? he is doing a special course in english, এটা বর্তমান রানিং বোঝানো হচ্ছে, হি ইজ ডুইং, ক্লিয়ার? এরপরে আমরা আসি 10 নম্বর বাক্য। 9 নম্বর হয়ে গেছে। 10 নম্বর বাক্য, স্পিক দ্য ট্রুথ অর ইউ উইল পানিশ, সত্য কথা বলো না তোমাকে পানিশমেন্ট করা হবে, কি হবে? তাহলে সত্য কথা বলো না হলে পানিশমেন্ট করা হয়নি, করা হবে, ভবিষ্যৎ বোঝানো হচ্ছে, তাহলে কি হবে? স্পিক দ্য ট্রুথ অর you will punish, কি হবে? will punish, will punish, will punish। এই হচ্ছে আজকের আমাদের রাইট ফর্ম ভার্বের পূর্ণাঙ্গ আলোচনা। তো ফ্রেন্ডস, আসলে জানার কোনো শেষ নাই, আমি এই পর্যন্ত আলোচনা করলাম। যদি কোথাও কোনো মিস্টেক হয়ে থাকে আপনারা আপনাদের সুন্দর মতামত জানাবেন, যাতে আমি নিজেও শিখতে পারি, কারণ সে কোনো শেষ নেই। পরিশেষে আরেকটি কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে যদি আপনাদের কাছে মনে হয় ভিডিওটি আপনাদের উপকারে আসবে বা আপনাদের কাছে মনে হচ্ছে ভিডিওটি ভালো হয়েছে, আপনাদের উপকার বয়ে আনবে, তাহলে অবশ্যই ভিডিওটি অন্যকে দেখার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।